আমি সংবিধান না হলে নির্বাচন পরিবর্তন না হলে নির্বাচন করব না, কোথায় বলেছিলাম? তারপরে আমরা 14 করেছি, তারপরে আমরা 14 নির্বাচন গেছে। আপনার তখন তো মূল বিষয়টা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার। তো কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার যেহেতু আওয়ামী লীগ বাতিল করলো, সেই কারণে আমরা ওই জায়গাটুকু আমরা পরিবর্তন না হলে নির্বাচন করবো না, সে বারবার করে বলেছি। কিন্তু এই কথাটা আমি বলি যে সংবিধান এজ এ হোল পরিবর্তন না হলে আমরা নির্বাচন করব না, এগুলো ডোন্ট কনফিউজ দ্য এন্টায়ার নেশন ফর দিস সর্ট অফ কোশ্চেন্স। এটা করেন না আর কি প্লিজ। এখন আপনি কন্টেম্পোরারি সমস্যা কী আছে সেটা নিয়ে প্রশ্ন করেন। স্যার, বিভিন্ন সময় বিএনপি আওয়ামী লীগকে কিন্তু নির্বাচনে আসার আমন্ত্রণ জানাচ্ছে। এই ক্ষেত্রে কে জানিয়েছে? স্যার, বিভিন্ন সময় স্যার কে জানিয়েছে বলেন না আমাকে, একটু স্পেসিফিক। মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন করলে তো হবে না, সুনির্দিষ্ট প্রশ্নটা করতে হবে। আপনি কি জানতে চান সেটা বলেন। আমি জানতে চাচ্ছি যে হোয়াই ডু ইউ ড্র্যাগ আওয়ামী লীগ ইনটু ইট? আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে বিএনপি চিন্তাভাবনাটা কি? আমাদের আওয়ামী লীগের আগামী নির্বাচন নিয়ে কোনো চিন্তা নাই। আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই। কারণ বর্তমান যে আপনার আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেয়নি। তারা নির্বাচনের ব্যবস্থাকে সংস্কার করার জন্য আপনার একটা কমিটি করেছে, একটা সংস্কার কমিটি করেছে। তারা ইতিমধ্যে আমাদেরকে চিঠি দিয়েছে আমাদের মতামতগুলো জানানোর জন্য। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আমরা খুব শিগগিরই আমাদের মতামত দেব, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা দেব। আমরা এই কথার উপরে সবচেয়ে জোর দিচ্ছি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন। এবং সেই নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে সেই নির্বাচনের জন্য উপযোগী করে তোলার জন্য, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, তার জন্য উপযোগী করে তোলা, সেই বিষয়গুলো আমরা বলেছি। সেই সংস্কারগুলো দ্রুত করা প্রয়োজন। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সেই কথাটাই আমরা বারবার করে বলছি, সেখানেই আমাদের বক্তব্যটা। আই থিংক ইউ গট দ্য মেসেজ। হ্যাঁ স্যার, আমি বলছি স্যার, আমরা দেখছি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে অনেক রাজনৈতিক দলের বিএনপি সহ অংশগ্রহণের ফলে একটা অভ্যুত্থান হয়েছে এবং একটা সরকার গঠন হয়েছে। কিন্তু স্যার, আমরা দেখছি যে এই সরকারের উপদেষ্টা দিন দিন বাড়ছে। আসলে শেষ পর্যন্ত উপদেষ্টা কোথায় গিয়ে থামবে? সংস্কারগুলো কতদিনে হবে? এই ধরনের তো কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আপনার কতজন আপনার সদস্য হবে অন্তর্বর্তী সরকারে। এটা তারা তাদের প্রয়োজন অনুযায়ী, আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট যখন থাকে তখন দেখবেন 40 জন, 42 জন, 50 জন, 52 জনও করে। এরা তো এখন পর্যন্ত 21টা করেছে। তো তাদের প্রয়োজনে দেশ পরিচালনার জন্য এত বড় একটা দেশে সেটা হতেই পারে, নিতেই পারে। আপনার আসল প্রশ্নটা করুন। স্যার, আমার আসল প্রশ্নটা হচ্ছে স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে উপদেষ্টারা বাড়ছে, স্টেক হোল্ডার যারা আছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা আছে, এদের সঙ্গে সমন্বয় করে এটা হচ্ছে কিনা? এটা সমন্বয় করার দরকার নেই। এটা তারা যদি মনে করে যে তাদের সমন্বয় করা প্রয়োজন, সেটা তারা করতে পারে। আলোচনা তো আমাদের ইতিমধ্যে 3বার করেছে। আর কাকে তারা সমন্বয়কারী বানাবে, উপদেষ্টা বানাবে, কাকে বানাবে না, এটার দায়িত্বটা সম্পূর্ণ হবে হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূসের, বিকজ ইজ দ্য চিফ অ্যাডভাইজার। এবং তারই দায়িত্ব হচ্ছে তার উপদেষ্টা থাকে, তার যারা সহযোগিতা করবেন তাদেরকে নেওয়া। এখানে আপনার আমাদের বাইরের দলগুলো কিছু বলেন। এই কুকুরটাকে বন্ধ করা ভাই, দাঁড়াও, কুত্তাটা বন্ধ হোক একটু, শব্দই শোনা যায়, আমারটা শোনা যাবে না, তাই না? তাই তোমাদেরই তো বলা হচ্ছিল যে স্যার এখন শোনা যাবে না। তোমার মনে হয় আমার শব্দ আর কুত্তার শব্দ বোধহয় একই রকম। হ্যাঁ, কোথায়? 21, 71 এখন। স্যার, আমরা দেখছি সাম্প্রতিক সময় একটা হজবরলা সৃষ্টি হয়েছে। সমন্বয়ক যারা উপদেষ্টা এসছেন তারা বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। আবার উপদেষ্টা পরিষদ গঠন নিয়েও নানামুখী সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। এই যে জাতিগতভাবে যে আমাদের একটা বিভক্তি, এবং এই মুহূর্তে তো ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো অতিমাত্রায় সক্রিয় এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচনে কেউ চাচ্ছে, এই পরিস্থিতিতে যদি জাতিগতভাবে আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, সেক্ষেত্রে ফ্যাসিজম আবার মাথা চাড়া দিতে পারে কিনা, এই অবস্থা আসলে আপনার প্রশ্নের উত্তর তো আপনি নিজে একাই সব দিয়ে দিলেন, আমার জন্য কিছু রাখেননি আপনারা। 2 নম্বর, আমি এটা আমার মনে হয় যে সকলেরই এটা মনে রাখা দরকার যে সাংবাদিকের দায়িত্ব হচ্ছে যে যাকে ইন্টারভিউ করছেন তার কাছ থেকে কথাটা বের করা, আপনার কথাটাকে না চাপানো।
হোয়াট ইউ ওয়ান্ট টু ইম্পোজ করেন না আর কি। হ্যাঁ, আপনি সরাসরি কি জানতে চান আমি বুঝিনি, একটু বুঝাই বলেন, জাস্ট সংক্ষিপ্তভাবে। আমি স্যার জানতে চাচ্ছি জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে বিএনপির আসলে দেশের মানুষের প্রতি বার্তাটা কি, যেহেতু বিএনপি এই সময় দেশের এই বার্তা তো আমরা ভাই সব সময় দিচ্ছি, আজকে 15 বছর ধরে দিচ্ছি যে এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে জাতীয় ঐক্য। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা খুব সফলভাবে করেছে, জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক ব্যবস্থায় এক একজন এক একটা রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, বিভিন্ন বিষয় থাকবে, কিন্তু ঐক্যটা থাকবে কতগুলো মৌলিক বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে, একটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে। এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়, এখানে আপনার একটা ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি, আমরা সফলও হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্বে কিন্তু আমরা দেখেছি প্রায় 63টা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে নিয়ে। সেই দিক থেকে আমরা বলবো যেটা অনেকটা কাজ হয়েছে, এবং সেই কাজের ফলেই আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার, যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয়, যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সরাতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। ট্রুথ, বি ভেরি ফ্র্যাঙ্ক। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি, যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আওয়ামী লীগ করে গিয়েছিল, সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ। স্যার সংখ্যানুপাতিক হারে নির্বাচনে বিএনপির অবস্থানটা না, আমরা সংখ্যালঘু নির্বাচন একেবারেই আমরা রিজেক্ট করেছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। স্বৈরাচার পতনের আগে বিএনপি কিন্তু সাধারণ মানুষের কথাগুলো কিন্তু খুব ভালোভাবে বলেছে, এখনো বলছে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাজারের প্রেক্ষাপটটা একদমই ভিন্ন। অত্যন্ত একদম মানে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি একটা কথা বলেছেন। এই প্রশ্নটা আজকাল আমাদেরকে কেউ করে না। বাংলাদেশের প্রবলেমটা একটা হচ্ছে কি জানেন, কিছু মনে করবেন না আপনারা, আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি। রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে, যদি পারবেন এটা কেউ পড়বেন। সেই কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা। তার মধ্যে কয়েকটা পংক্তির মধ্যে একটা আছে, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। তারপর উনি বলছেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছিলেন সেদিন। অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে, উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে, টেবিল থাপড়ে কথা বলতে পছন্দ করে, রাজনীতি সবাই করে। ভালো কথা, একটা যদি আপনার রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠে, সেটা তো সবচেয়ে জরুরি, আমাদের সেটা হয়েছে। তো সেটাকে আবার পজিটিভ ওয়েতে নিতে হবে, কারণ ইতিবাচক নিতে হবে। এই এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য না ধরি, তাহলে তো হবে না। মুহূর্তের মধ্যে এই গভর্নমেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি। দুর্ভাগ্যক্রমে আমাদের এক একজন এক একটা কথা বলছেন, কেউ বিপ্লবের কথা বলছেন, কেউ আপনার নির্বাচনের কথা বলছেন, কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যাসিস্টদের দোসর দালাল, এই যাকে যেভাবে পারছে করছে। আমি মনে করি যে এখন যেটা দরকার সেটা হচ্ছে সহনশীলতার সঙ্গে আপনি জনগণের কাছে জনগণ কি চায় সেটা জানা। সেই জনগণ যেটা এই মুহূর্তে চায়, আমরা যেটা অ্যাসেস করে দেখেছি যে তারা একটা একদম নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায়। এই নির্বাচনটাকে সুস্থ করার জন্য যত সংস্কার দরকার সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেজন্য আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। অন্যদিকে গতকাল আমি কথা বলেছি যে এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে, দ্যাটস দ্য রিয়ালিটি। আপনি যে কথা বলছেন, আমি এসেই খোঁজ নিয়েছি এখানে চালের দাম কত, আলুর দাম কত, সবজির দাম কত, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, অনেক বেড়ে গেছে।
এখনই আমাকে আমার বাসায় আমাদের একজন দিদি আছেন, কাজ করেন এখানে আমাদের সঙ্গে, উনি বলেন যে চালের দাম ছিল 60 টাকা, এখন হয়ে গেছে 70 টাকা। তো এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর। আমার মনে হয় যে সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস, এই কাজটা তাদের সব সময় পলিটিক্স করলে তো হবে না, কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে। তো সেই দিকটা একটু নজর দেওয়া উচিত বলে মনে করি। এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন। আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ। তারা এই ইকোনমিটাকে একটু স্ট্রিমলাইন করার জন্য, দামগুলো কমিয়ে নিয়ে আসার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নেবেন, এটাই আমি আশা করি। কেমন আছো? বলো। এখন দেখা যাচ্ছে যে উপদেষ্টা মন্ডলী টোটালি চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। উত্তরের কোনো প্রতিনিধি আমরা পেলাম, ছাত্ররা এখন এটা নিয়ে আন্দোলনও করছে। এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ এই বিষয়গুলো তো আমাদের না, এটা আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এখতিয়ার। উনি ওনার মেধা, বুদ্ধি, বিচক্ষণতা দিয়ে সেটা বিবেচনা করবেন। যদি কোনো আপনার সমস্যা থাকে সেটা সমাধান করবেন। আর যদি দেখেন যে কোথাও কোনো আপনার অসামঞ্জস্য হচ্ছে, বৈষম্য হচ্ছে, সেটাও তিনি দূর করবেন। আমি এটা তার উপরই ন্যস্ত করতে চাই। স্যার, উপদেষ্টা নিয়ে নানা রকম কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উপদেষ্টা নির্ধারণ করছে কিনা? এটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে উপদেষ্টা নিয়োগ করার বিধান নাই, বিধান বলবো না, এটা আপনার প্রচলন নাই। এটা প্রধান উপদেষ্টার নিজস্ব এখতিয়ার, সে তার কাজের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমি কালকেও যেটা বলেছি আর কি, যে এই ব্যাপারে সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও, কারণ আমরা এই আন্দোলনের অংশীদার, আমরা এই আন্দোলন করেছি। আমরা চাই না যে এরা ব্যর্থ হলে সেই আন্দোলন ব্যর্থ যেন না হয়ে যায়, এবং যারা শত্রু বাংলাদেশের, যারা গণতন্ত্রের শত্রু, তারা যেন আবার কোনো সুযোগ না পায় যেখানে তারা একটা এই সরকারকে ব্যর্থ করে দিয়ে প্রধান যে উদ্দেশ্য দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনা, সেটাকে আপনার ব্যর্থ করে দেয়। উপদেষ্টার মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা আছে কিনা, এটা কিন্তু প্রশ্ন উঠছে বারবার। আমি এটা বলতে পারবো না ভাই। স্যার, দ্রব্যমূল্য সহ বিভিন্ন বিষয়ে যে আওয়ামী লীগ আমলে গড়ে ওঠা সিন্ডিকেট, সেগুলো এখনো চলমান আছে বলে স্যার মানে বিভিন্ন অনেকে বলছেন সেটা। হ্যাঁ, তো এই বিষয়টা তো আমরা উল্লেখ করেছি, যারা দায়িত্বে আছেন তারা সেই দায়িত্বটা সুচারুরূপে পালন করবেই বলে আমরা বিশ্বাস করি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য? অনেক ভালো। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার ওই আওয়ামী সরকারের আমলের চাইতে অনেক ভালো। 1 নম্বর কারণ হচ্ছে কোনো পার্টিজান না। 2 নম্বর হচ্ছে যে একটা ভয়াবহ একটা ধ্বংসের মধ্য থেকে তা ওই সময় তুলে নিয়ে এসে, যেখানে পুলিশ বাহিনী সম্পূর্ণ ফেল করেছিল, সেখান থেকে নিয়ে এসে আবার তারা যে একটা সিস্টেমে নিয়ে এসছে, আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসছে, এটাই তাদের বিরাট সফল। এবং আমি বিশ্বাস করি যে তারা আরও সফল হবে। স্যার, আমার মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ বিষয়টা যে রাজনৈতিক দলগুলো করে, সেই নিয়ন্ত্রণের বিষয়টা এখন একটা বিপরীত চিত্রের দিকে যাচ্ছে। আমার মনে হয় নিয়ন্ত্রণ রাজনৈতিক দলগুলো ছাড়ে না। না, একটু বুঝিয়ে বলতে হবে। স্যার, আমার মনে হয় থানায় আমরা গেছি অনেকবার, অনেক কাজে বলছি যে বিএনপির নেতাদের মাধ্যমে ফোন করেন। এটা যদি কেউ বলে থাকে, এটা তার অন্যায়। যে বলেছে এটা তার রেসপন্সিবিলিটি। এই ধরনের কথা যদি কোনো অফিসার বলে থাকে, সেটা আমাদের জানা দরকার যে কারা সব কথা বলছে। আমাদের খুব পরিষ্কার কথা আছে, সমস্ত দেশে নির্দেশ দেওয়া আছে যে আমরা কখনোই কোনো নিয়ন্ত্রণের মধ্যে বা কোনো প্রশাসনেরকে আপনার চাপ প্রয়োগ করার সিস্টেম আমরা কোনো কাজ করবে না, আমাদের নেতাকর্মীরা কেউ। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। সুতরাং এই ধরনের কথা যদি আপনাদের কেউ বলে থাকে, ইউ শুড ব্রিং ইট টু দ্য নোটিস অফ আওয়ার পার্টি লিডার্স। আমাদের দল যদি কেউ বলে থাকে, প্লিজ। থ্যাংক ইউ। স্যার, আমরা এই একটা জিনিস লক্ষ্য করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসান আব্দুল্লাহ গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস উনি পোস্ট করছেন যে সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হচ্ছেন এবং ওনাদের গলায় ফাঁসির দড়ি আগায় আসছে। এবং আমরা একটা জিনিস দেখছি যে আন্দোলনের সময় যে ফেসবুক প্রোফাইল লাল করার যে হিড়িক, সেটা আবার শুরু হয়েছে। এই বিষয়গুলোকে আপনি মানে কেমন হবে? আমি আগেই প্রশ্নের কিছুটা উত্তর আপনাদেরকে দিয়েছি। দ্বিতীয় উত্তর হচ্ছে কি যে
আমার খুব পরিষ্কার, আমি ফেসবুক দেখি না। আমি আপনাদের সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন আমি ইলিটারেট লোক, কারণ আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ এ মিডিয়া যেখানে খুব ভালো কাজও সম্ভব, আবার যেখানে ভয়ঙ্কর কাজও সম্ভব। এবং এখন যে প্রবণতা শুরু হয়েছে যে বাংলাদেশের এই যে অর্জন, সে অর্জনকে ধ্বংস করে দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি বা কিছু লোক তারা চেষ্টা করছেন নাকি আপনার নাকচ করে দেওয়ার জন্য, এখানে আলটিমেটলি কিন্তু ইটস হেডিং টুয়ার্ডস দ্য ডিজাস্টার এগেইন। আমি এই ব্যাপারটাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাবো। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে। এভরিবডি শুড বি ভেরি রেসপন্সিবল, কারণ আমাদের মাথার উপরে সবচেয়ে যে বড় বিপদ আছে যে ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি কিন্তু ভারতে অবস্থান করছেন, এবং ভারত কিন্তু আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, যেটা আমাদেরকে সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। এরপরে জাতি হিসাবে আমরা অনেক বড় বিপদ ফেস করব। আওয়ামী লীগকে নিষিদ্ধের ইস্যুতে ডক্টর ইউনূস এর মতামত রাজনৈতিক দলদের উপর ছেড়েছিলেন একটা নিউজের সাক্ষাৎকার। এটা জনগণের দায়িত্ব। এটা রাজনৈতিক দলগুলো এই একটা আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমি মনে করি যে তাদের মতামত দেওয়াটা সমীচীন নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সুতরাং ওই যে মতামত আপনাদের মধ্যে একটা এই থ্রু সোশ্যাল মিডিয়া ছড়ানো হচ্ছে, এটা নিয়ে আমি সব রকম আপনাদের সমালোচনা শুনেছি। আমি বিশ্বাস করি আমি গণতন্ত্রের একজন গণতান্ত্রিক একটা ব্যক্তি। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টা এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা জনগণের দায়িত্ব, এবং সেই জনগণের দায়িত্ব হয় একটা নির্বাচনের মধ্যে দিয়ে সেটা সিদ্ধান্ত হয়। দে উইল ডিসাইড।